আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আজকে আমরা ইংরেজি লিটারেচার নিয়ে কথা বলবো এবং যে লিটারেচার থেকে সাধারণত বিসিএস পরীক্ষায় 15 নাম্বারের প্রশ্ন এসে থাকে। তাহলে ইংরেজি লিটারেচার অংশ থেকে আমরা যদি শুরু করি, সেক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি ইংরেজি লিটারেচারের এইজেস অ্যান্ড পিরিয়ড, যেখান থেকে সাধারণত লিটারেচারে প্রশ্ন চলে আসে। এখন এইজেস অ্যান্ড পিরিয়ডের মধ্যে দেখবেন আপনি অনেকগুলো এইজেস আছে এবং অনেকগুলো পিরিয়ড আছে। সেক্ষেত্রে তাদেরকে আমি মনে রাখতে পারি কিভাবে? একেবারে ক্লাসের মধ্যে আপনাদের পড়া অনেকটাই হয়ে যাবে। আসেন দেখি। দেখেন, বলা হচ্ছে অ্যাংলো স্যাংশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটাকে বলা হচ্ছে কি 450 থেকে 1066 সাল পর্যন্ত যে সময়টি আছে সেটাকে অ্যাংলো স্যাংশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড বলা হয়। এখন এটাকে মনে রাখতে পারি কিভাবে? যে 450 থেকে 1066 সাল পর্যন্ত, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই 450 মানে সব থেকে আগের ডিউরেশন এবং এই 1066 শেষে আছে 66। এই 66 দিয়ে আমরা মনে করতে পারি, আমরা সাধারণ জ্ঞানে পড়েছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি যে উত্থাপন করেন, সেই 6 দফা দাবি উত্থাপন করেন 1966 সালে। তো 1966 সালে এবং 6 দফা বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয় বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। এখন এই 6 দফাটি যেহেতু ছিল আগে প্রাচীনের একটি দাবি বা প্রাচীন বাংলার একটি দাবি, বাংলাদেশ তখনও হয়নি 1966 সালে। এখন এই 6 দফা যেমন 66তে, ঠিক তেমনি আমরা বলতে পারি যে ওল্ড ইংলিশ পিরিয়ড 1066 সাল পর্যন্ত, মানে লাস্টে যখন 66 আসে সেই 66 সাল পর্যন্ত হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, অর্থাৎ 450 থেকে 1066 সাল যে সময়টি আছে সেটি হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, 66 শেষে থাকবে। এরপরে দেখেন বলা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500। তাহলে আমি প্রত্যেকটাকে আবার পাশে টেকনিক লিখে দিচ্ছি, যেমন এটা 66-র 6 দফা। এই টেকনিকগুলো আপনারা খাতায় লিখে নেবেন, তাহলে ক্লাসের সাথে সাথে আপনাদের পড়া অনেকটাই গোছানোভাবে হয়ে যাবে। এরপরে দেখেন বলা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500 সাল পর্যন্ত। এরপরে দেখেন রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড হচ্ছে 1500 থেকে 1660 সময়কাল পর্যন্ত। রেনেসা যুগ, ইংরেজি সাহিত্যের রেনেসা যুগ হচ্ছে 1500 থেকে 1066 সাল পর্যন্ত, তাই তো? এখন 1500 থেকে 1066 সাল পর্যন্ত যে রেনেসা যুগটি আছে সেটি আমরা কিভাবে মনে রাখতে পারি? আসেন একটু দেখি। যখন বলা হচ্ছে 1500 থেকে 1066 সাল পর্যন্ত যে সময়টি আছে সেটি হচ্ছে 1660 পর্যন্ত যে সময়টি আছে সেটি হচ্ছে রেনেসা যুগ, যা হচ্ছে 160 বছর। অর্থাৎ রেনেসা যদি আমি বলি, রেনেসা হচ্ছে একটি বিপ্লব এবং সেই বিপ্লবটি 160 বছরের মতো স্থায়ী ছিল। আমি যদি বলি যে 1500 থেকে 1660 পর্যন্ত, এই 160 বছর পর্যন্ত এই রেনেসা বা বিপ্লবটি স্থায়ী ছিল বলে এই রেনেসা যুগ বা রেনেসান্স পিরিয়ডটি হয়ে যাচ্ছে 1500 থেকে 1660 সময় পর্যন্ত। এবং এই রেনেসা পিরিয়ডের মধ্যে কিন্তু কয়েকটা ভাগ আছে। রেনেসা পিরিয়ডের মধ্যে কয়েকটা ভাগ আছে, যার মধ্যে প্রথম ভাগটি চলে আসে প্রিপারেশন ফর দ্য রেনেসান্স, অর্থাৎ রেনেসার প্রিপারেশন নেয়া। এই রেনেসার প্রিপারেশন নেওয়া হয়েছে 1500 থেকে 1558 সাল পর্যন্ত। এখন আমরা মনে রাখতে পারি কিভাবে যে রেনেসার প্রিপারেশনটা হয়েছে বা নেওয়া হয়েছে 1500 থেকে 1558 সাল পর্যন্ত। সেক্ষেত্রে যদি আমরা বলি যে 1500 থেকে 1558 সাল পর্যন্ত যে রেনেসা পিরিয়ডটি নেওয়া হয়েছে, এই রেনেসা পিরিয়ডটি 58 বছর স্থায়ী ছিল। প্রিপারেশনটি 58 বছর স্থায়ী ছিল, প্রিপারেশন ফর দ্য রেনেসান্স। সেক্ষেত্রে আমরা যদি এখানে চিন্তা করে দেখি যে কারো প্রিপারেশন মোটামুটি নিতে চেষ্টা করেছে কিন্তু খুব একটা বেশি প্রিপারেশন নিতে পারে নাই বলেই সে 58 মার্কস পেয়েছে। যদি প্রিপারেশন ভালো হতো তাহলে কিন্তু সে 85 বা 85 মার্কস, উল্টালেই কিন্তু 85 হয়ে যায়। 58কে যদি উল্টানো হয় তাহলেই
85 হয়ে যায়। তাহলে আপনি যদি বলেন যে প্রিপারেশন ভালো থাকলে সে 85 পেত, কিন্তু প্রিপারেশন ভালো ছিল না বলে সে তার উল্টোটা পেয়েছে, মানে 58 মার্কস পেয়েছে, তাই তো? এরপরে আসেন এলিজাবেথান এইজ, যেটা হচ্ছে কত থেকে কত? 1558 থেকে 1603। কিভাবে মনে রাখতে পারি যে এলিজাবেথান এইজ হচ্ছে 1558 থেকে 1603? খেয়াল করে দেখেন, এই এলিজাবেথ, কুইন এলিজাবেথের নামটা শুনলে আমাদের কাছে মনে হয় একজন বৃদ্ধা মহিলা, তাই না? কুইন এলিজাবেথের নামটা যখন আমরা চিন্তা করি বা নামটা যখন আমরা স্মরণ করি, আমাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসে যে একজন বৃদ্ধা মহিলা। সেক্ষেত্রে এলিজাবেথান পিরিয়ড বা এলিজাবেথ যেহেতু একজন বৃদ্ধা, আমরা বলি না সেই এলিজাবেথের যুগ থেকে, তার মানে এলিজাবেথ একজন বৃদ্ধা মহিলা। সেক্ষেত্রে আমরা বলতে পারি এলিজাবেথের বয়স 58 থেকে 103 বছর পর্যন্ত হতে পারে, তাই তো? দেখেন তো, 1558 থেকে 1603 পর্যন্ত, তাই তো? 1558 থেকে 1603 পর্যন্ত, অর্থাৎ এইরকম একটা লং ডিউরেশন অফ টাইম এই এলিজাবেথান পিরিয়ডের মধ্যে কিন্তু এসে যায়, তাই তো? তাহলে এলিজাবেথান পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1660 পর্যন্ত যে সময়টি আছে সেটি। এবং তারপরে যদি আমরা যাই, 1660 না, 1558 থেকে 1603 পর্যন্ত, অর্থাৎ এখানে 103 বছর বয়স পর্যন্ত আমরা বলছিলাম, তাই তো? তাহলে 1558 থেকে 1603 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এবং তারপরে যদি বলি জ্যাকোবিয়ান এইজ হচ্ছে 1603 থেকে 1625। কিভাবে মনে রাখতে পারি? জ্যাকোবিয়ান এইজ হচ্ছে 1603 থেকে 1625, যেখানে জ্যাক, আমরা যদি বলি টাইটানিক মুভি আমরা দেখেছি না? টাইটানিক সিনেমা আমরা নিশ্চয়ই দেখেছি। সেই টাইটানিক সিনেমার মাঝে যে নায়ক ছিল তার নাম কি ছিল? জ্যাক। এখন এই জ্যাক যে নায়ক ছিলেন টাইটানিক সিনেমার, সেই জ্যাকের এইজটা সাধারণত কত হয়? জ্যাকের এইজটা সাধারণত কত? জ্যাক, আমরা যখন বলছি টাইটানিক মুভির যে নায়ক ছিল জ্যাক, সেই জ্যাক সাধারণত একটু ইয়াং টাইপের ছেলে, অর্থাৎ তার বয়স 3 থেকে 25। আমরা জ্যাক কথাটা বললে একটু ইয়াং টাইপের মানুষকে কিন্তু কল্পনা করি যে জ্যাক সে নিশ্চয়ই ইয়াং হবে। নামটি যেহেতু জ্যাক, তার মানে সে একজন ইয়াং লোক হতে পারে। তাহলে জ্যাকোবিয়ান পিরিয়ড হচ্ছে একজন ইয়াং ছেলের নামে পিরিয়ডটি, এবং সেটা 1603 থেকে 1625 পর্যন্ত। এরপরে ক্যারোলিন এইজ 1625 থেকে 1649। মনে রাখতে পারি কিভাবে? ক্যারোলিন, আপনি বলতে পারেন যে ক্যারোলিন এইজ, এই ক্যারোলিনটার শুরু হয়েছে কার দিয়ে? কার, তাই তো? ধরেন আগে আপনার কার 1 লিটারে 25 কিলোমিটার যেত, কিন্তু আপনি কারটি সার্ভিসিং করিয়েছেন। সার্ভিসিং করানোর পরে ঠিক কারটি তার দ্বিগুণ চলতে পারছে। অর্থাৎ সার্ভিসিং করালে কারের যে ফুয়েল আছে সেই ফুয়েল কিন্তু মাইলেজ ভালো দেয়। অর্থাৎ আগে যখন কার 25 লিটার মানে লিটারে 25 কিলো যেতে পারতো, এখন সে কারটি লিটারে 50 কিলো বা 49 কিলো যেতে পারছে, তার দ্বিগুণ সার্ভিস দিতে পারছে। সেক্ষেত্রে ক্যারোলিন এইজ 1625 থেকে 1649। এরপরে যদি বলি আমরা কমনওয়েলথ কি? কমনওয়েলথ হচ্ছে, কমনওয়েলথ পিরিয়ড যখন বলা হচ্ছে, সেই কমনওয়েলথ পিরিয়ড হচ্ছে 1649 থেকে 1660। মনে রাখতে পারি কিভাবে? আসেন খেয়াল করে দেখি। কমন মানে কি? সাধারণ, যেটি একাধিক। কমন আমরা যখন বীজগণিত থেকে নিয়ে থাকি, সাধারণত যেখানে একাধিক মানে যে কোনো একটি সংখ্যা যেখানে একাধিক আছে উভয় পদের মধ্যে, সেখান থেকে সেই সংখ্যাটাকে আমরা কমন নিয়ে থাকি। এখন দেখেন তো, এই যে 1660, এই 1660 থেকে আপনি কি 6 কমন নিতে পারেন না? 6। তাহলে যেহেতু 1660 আছে, এখানে 6 আছে, তার মানে 6টাকে আপনি কমন নিতে পারেন। ক্যারোলিন এইজ হচ্ছে 1649 থেকে 1660। এবং এরপরে পুরিতান পিরিয়ড 1620 থেকে 1660। মনে রাখতে পারি কিভাবে? পুরিতান পিরিয়ড, ধরেন আগে আপনি পুরি কিনতেন 20 টাকা দিয়ে, এখন পুরি কিনছেন 60 টাকা দিয়ে। অর্থাৎ পুরির দাম আগে ছিল 2 টাকা, 2 টাকা করে আপনি 10টা পুরি কিনতে পারতেন 20 টাকা দিয়ে, কিন্তু এখন পুরির দাম হয়ে গিয়েছে 6 টাকা, অর্থাৎ পুরি কিনতে পারছেন 10টা
60 টাকা দিয়ে, অর্থাৎ আমরা সাধারণত এখন জানি পুরীর দাম হচ্ছে 5 টাকা, যে আমরা যে খাই পুরি দোকানে ভাজা পোড়ার যে পুরিটা খাই, তো সেই পুরি সাধারণত 5 টাকা, কিন্তু আপনি চিন্তা করে রাখেন না যেটা 6 টাকা, তাহলে পুরিতান পিরিয়ড হচ্ছে 1620 থেকে 1660 পর্যন্ত যে সময়টি আছে সেই সময়টি, তাই তো? এরপরে যদি আমরা বলি সেটি হচ্ছে কি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, সেটা হচ্ছে 1660 থেকে 1798। কিভাবে মনে রাখতে পারি? বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, সেটা হচ্ছে 1660 থেকে 1798। এখানে খেয়াল করে দেখেন শেষটা হয়েছে 98 দ্বারা, তাই তো? শেষটা হয়েছে 98 দ্বারা। এখন এটাকে যদি মনে রাখতে চাই 98 দ্বারা শেষ হয়েছে, খেয়াল করে দেখেন এখানে আমরা যদি বলি 98 নরমালি একটু বয়সটা হচ্ছে কি মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ মানুষদের। এরপরে বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, যেটা হচ্ছে 1660 থেকে 1700 পর্যন্ত। দেখেন আমরা সাধারণত যে কোনো একটি মাইলস্টোনে গিয়ে কিন্তু রেস্ট নেই, অর্থাৎ যে কোনো একটি ডিউরেশন যখন আমাদের একটি মাইলস্টোনে পৌঁছায়, অর্থাৎ ধরেন 100 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, তখন গিয়ে আমরা একটু রেস্ট করতে পারি। তার মানে রেস্টোরেশন পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1700, এই যে 1700-তে গিয়ে আপনি একটু রেস্ট করছেন, তাহলে রেস্টোরেশন পিরিয়ড। এরপরে বলা হচ্ছে অগাস্টিয়ান পিরিয়ড, 1700 থেকে 1745। মনে রাখতে পারি কিভাবে? যদি আপনার বলা হয় 1700 থেকে 1745, সেক্ষেত্রে অগাস্ট মাসটি যেমন বছরের মাঝামাঝি সময়, ঠিক তেমনি 45 কিন্তু 100 এর মাঝামাঝি কাছাকাছি, মানে কাছাকাছি মাঝামাঝি সময় হচ্ছে 100 এর 45। তাহলে 1700 থেকে 1745 অগাস্ট মাস যেমন বছরের মাঝামাঝি, ঠিক তেমনি অগাস্টিয়ান পিরিয়ডে হচ্ছে বছরের মানে 1745 পর্যন্ত। এরপরে বলা হচ্ছে এইজ অফ সেন্সিবিলিটি, সেটা হচ্ছে 1745 থেকে 1798, অর্থাৎ একটু মুরব্বী বা বয়স্ক যখন মানুষ হয়ে যায় তখন মানুষ কিন্তু সেন্সিবল হয়। ওই যে 45 থেকে 98, আপনি 45-এর আগে যখন ইয়াং আছেন তখন কিন্তু খুব সেন্সিবল কাজ আপনি করেন না, হয়তোবা খুব একটা বিবেচনা করে আপনি কাজ করেন না, যা মন চাইছে তাই করে ফেলেন। কিন্তু যখন আপনি 45 থেকে 98 বছর আপনার হয়, মানে আপনি যখন একটু বয়োজ্যেষ্ঠ হয়ে যান, তখন কিন্তু আপনি একটু সেন্সিবল কাজ করার চেষ্টা করে থাকেন। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে দ্য এইজ অফ সেন্সিবিলিটি, সেটা হচ্ছে 1545 থেকে 1745 থেকে 1798 সাল পর্যন্ত, তাই তো? এরপরে যদি যাই রোমান্টিক পিরিয়ড, এই পিরিয়ডটা খুব আসে পরীক্ষায়। রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832। কিভাবে মনে রাখতে পারি যে রোমান্টিক পিরিয়ডটা 1798 থেকে 1832? খুবই সহজে এটা আমরা মনে রাখতে পারি। খেয়াল করে দেখেন এই রোমান্টিক পিরিয়ডে 32 একটা ডিউরেশন আছে, 32। সাধারণত আমরা যদি বলি যে মানুষ মানে মানুষের মধ্যে রোমান্টিসিজম কাজ করে, মানে মজা করে যদি বলি, আমরা তো সবসময় রোমান্টিক থাকবো, বাট স্টিল যদি আমরা বলি যে রোমান্টিসিজম মানুষের মধ্যে কাজ করে বা একটা মানুষ রোমান্টিক থাকে সাধারণত 98 থেকে 32 বছর পর্যন্ত, মানে 32 বছর পর্যন্ত, 98 আমরা বললাম না, মানে 0 থেকে 32 বছর পর্যন্ত, অর্থাৎ এই 32-এর ডিউরেশন থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে ডিউরেশনটা এমন আসবে না যে কত সাল থেকে শুরু হয়েছে, এই পুরোটা ডিউরেশনই পরীক্ষায় আসে যে 1798 থেকে 1832। তার মানে আপনি যখন রোমান্টিক বলছেন, যখন 32 নাম্বারটি দেখছেন, সে 32 দেখে আপনি চিন্তা করলেন 32 বছর পর্যন্ত একটা মানুষ রোমান্টিক থাকে, তাহলে রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832 সাল। এরপরে বলা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। যদি বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড, সেটা হচ্ছে 1832 থেকে 1901। কিভাবে মনে রাখা যায় ভিক্টোরিয়ান পিরিয়ড? তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ড যখন আমি বলছি সেটি হচ্ছে 1832 থেকে 1901 সাল পর্যন্ত। এবার এটাকে যদি খেয়াল করে দেখি আমরা, 1901 মানে 101 বয়স যখন একটা মানুষের হয়ে যায়, 101 বয়স যখন একটা মানুষের হয়ে যায়, তখন একটা মানুষ ভিক্টোরি অর্জন করে বা একটা মানুষ বিজয় লাভ করে। আমরা বলে থাকি না যে সে এতদিন পর্যন্ত বেঁচেছে, অর্থাৎ এতদিন পর্যন্ত সে বেঁচেছে, এতদিন পর্যন্ত তার বয়স হয়েছে, তার মানে সে 101, 1832 থেকে 1901 সাল মানে 100 ক্রস করেছে, সে 101 বছর পর্যন্ত বেঁচেছে, তার মানে সে ভিক্টোরি পেয়েছে। এবং তারপরে যদি বলি মডার্ন পিরিয়ড, সেটা হচ্ছে 1901 থেকে 1939 সাল পর্যন্ত, এবং যেখানে দুটো পিরিয়ড আছে মডার্ন পিরিয়ড। একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, যেটা হচ্ছে 1901 থেকে 1910,
এবং জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1939, এবং তারপরে পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে 1939 থেকে বর্তমান যে সময়টি আছে, এখন পর্যন্ত যে সময়টি চলছে, সেটি কিন্তু পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে একবার চোখ বুলিয়ে যাই আমরা যে পিরিয়ডগুলো আমরা লিখলাম সেই পিরিয়ডগুলোকে। তাহলে আমরা এই যে পিরিয়ডগুলো আছে সেই পিরিয়ডগুলো দেখলাম, যে মডার্ন পিরিয়ড পর্যন্ত বা একেবারে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত আমরা দেখে ফেললাম যে ডিউরেশন 1939 থেকে বর্তমান সাল পর্যন্ত যে সময়টি আছে। এবার আসেন আমরা বিভিন্ন পিরিয়ডের কোন পিরিয়ডটি কোন পিরিয়ডের আগে ছিল এমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে, যেটা ফর এক্সাম্পল আপনার বলা হয় যে ধরেন বলা হচ্ছে যে কোন পিরিয়ডটি, which of the following period is the latest in English literature, নিচের কোন ইংলিশ লিটারেচারের পিরিয়ডটি সব থেকে লেটেস্ট, এমন করে প্রশ্ন এসে থাকে। তাহলে ধরেন বলা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, তারপরে কি মডার্ন পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, অর্থাৎ কোনটার পরে কোনটি ছিল, এটা পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি বা এটাকে কিভাবে মনে রাখতে পারি, সেক্ষেত্রে আমি একটা টেকনিক আপনাদেরকে বলে দিব, যে টেকনিকটা আসলে আপনি খুব সহজে লিটারেচারের যে পিরিয়ডগুলো আছে সেই পিরিয়ডগুলোকে আপনি আয়ত্ত করতে পারেন। যেই টেকনিকটি হচ্ছে কি, একটি কবিতার দুটো লাইনের মতো, খুবই সহজ। যখন বলা হচ্ছে ওএমআর কি, তা নিয়ে নীলা এবং রোমা বসে ভিক্টোরিয়া পার্কে তাদের মডার্ন বান্ধবী ভিক্টোরিয়া পার্কে বসে আলোচনা করছে এবং তাদের মডার্ন বান্ধবী পলি মডেম দিয়ে ফেসবুক চালাচ্ছে। এখন এটা কেন বললাম, দেখেন এই প্রতিটা জিনিসেরই আলাদা আলাদা মিনিং আছে। মিনিংটা কি, ওএমআর নিয়ে নীলা এবং রোমা আলোচনা করছে ভিক্টোরিয়া পার্কে এবং তাদের মডার্ন বান্ধবী পলি মডেম দিয়ে ফেসবুক চালাচ্ছে, মানে কি হয় এটার, যেখানে ওতে আমরা বলতে পারি ওল্ড ইংলিশ পিরিয়ড, এম এ বলতে পারি কি মিডল ইংলিশ পিরিয়ড, আর এ বলতে পারি কি রেনেসান্স পিরিয়ড, তাই তো, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, এবং এরপরে নীলাতে কি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, তাই তো, নীলাতে হয়ে যায় নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এবং নীলা এবং রোমাতে কি হয় রোমান্টিক পিরিয়ড, ওই যে 32 বছর পর্যন্ত একটা মানুষ রোমান্টিক থাকে। রোমা বসে ভিক্টোরিয়া পার্কে, এরপরে কি ভিক্টোরিয়া পার্কে ছিল, তার মানে দ্যাট ইজ ভিক্টোরিয়ান পিরিয়ড, তাই তো, দ্যাট ইজ ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়া পার্কে বসে আলোচনা করছে এবং তাদের মডার্ন পিরিয়ড, মডার্ন বান্ধবী পলি, তাই তো, তাদের মডার্ন বান্ধবীর নাম আমরা বলছিলাম পলি, কি করছে তাদের মডার্ন বান্ধবী পলি ফেসবুক কি মডেম দিয়ে ফেসবুক চালাচ্ছে, তার মানে পোস্ট পলি যদি আমি বলি পলি মডেম দিয়ে ফেসবুক চালাচ্ছে, তার মানে পলি মডেম দিয়ে আমি বলতে পারি পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে এই যে নীলা এবং রোমা, এটাকে দেখেন খুব সহজে আমরা এই গল্পটার সাহায্যে বা এই কবিতাটা বা এই লাইনগুলোর সাহায্যে মনে রাখতে পারি যে ওএমআর কি, তা নিয়ে নীলা এবং রোমা ভিক্টোরিয়া পার্কে বসে আলোচনা করছে এবং তাদের মডার্ন বান্ধবী পলি মডেম দিয়ে ফেসবুক চালাচ্ছে। তাহলে এই জায়গাটা যদি আমরা একটু লিখে ফেলি, তাহলে পুরোটা ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে সবগুলো পিরিয়ডের সিকোয়েন্স, কার আগে কে কার পরে কে, সেগুলো কিন্তু আমাদের আয়ত্তে চলে আসে। এখন যদি আমরা বলি, অনেকে থাকে প্রশ্ন করেন যে আমাদের এখন কোন ব্যাচ চলছে, আমরা যদি বলি 47th ব্যাচ চলছে, 48th এর ব্যাচ সম্পর্কে আপনারা জানতে পারেন, যেটা কিনা এখন অ্যাডমিশন আমরা আসলে নিচ্ছি এই দুটো ব্যাচে, সেক্ষেত্রে অবশ্যই এই দুটো ব্যাচে যোগাযোগ করতে পারেন। এবং 47th BCS ভিক্টোরি এক্সাম ব্যাচ খুবই গুরুত্বপূর্ণ এক্সাম, অর্থাৎ পরীক্ষা যদি না দেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার প্রিপারেশন কতটুকু হয়েছে এবং আপনার কতটুকু ইমপ্রুভ করা উচিত। তো সেজন্য যখন বলা হয় যে এই প্রিপারেশনটাকে বোঝার জন্য যদি বলি, আমাদের অবশ্যই এক্সাম দেওয়া প্রয়োজন। যেই ব্যাচের মধ্যে আপনার প্রস্তুতিমূলক পরীক্ষার মধ্যে যে ওভারঅল যে সেগমেন্টগুলো আছে, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন 2025 সাল উপলক্ষে 2025টি প্রশ্ন, এবং এখানে কোর্স ভিত্তিক মার্কস ডিস্ট্রিবিউশন করে এত সুন্দর করে আসলে আমরা এখান থেকে পরীক্ষাগুলো নিয়ে প্রস্তুত করার চেষ্টা করব, যে পরীক্ষাগুলো হয়তো বা আপনাদেরকে পরবর্তী যে জার্নিটা আছে সেই জার্নিটাকে সহজ করে দিবে। তাহলে ভর্তি ফিটা যেটা আছে, অবশ্যই ডিসকাউন্ট আছে কিছু আপনাদের জন্য, যারা হয়তো বা এই লাইভের পরবর্তীতে ভর্তি হচ্ছেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে। অরিজিনাল ফি যেটা আছে তার থেকে কিছু কমেই পাবেন বলে আমার বিশ্বাস, এবং সেটাই আমি দেখলাম মাত্র। এবং আমি স্পেসিফিকলি টাকার কথাটা বলছি না, কারণ এটা আসলে আমার কাছে কেন জানি ভালো লাগছে না। তো বাট স্টিল
আপনারা যে ভর্তি যেটা আছে সেটা হচ্ছে কি সুলভ মূল্যে পাচ্ছেন, এবং বিদ্যাবাড়ি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা যেটা কল্পনা করতে পারি না সেভাবেই সেই ফিতেই কিন্তু আমরা অনেক সময় ভর্তি নিয়ে থাকি স্টুডেন্টদেরকে, জাস্ট বিকজ টু সার্ভ ইউ। তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।